সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক সায়ন্ত সাখাওয়াত রয়েছেন আমাদের সঙ্গে। সাখাওয়াত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আজকের দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হওয়াও জরুরি, ইউ পর্যবেক্ষক মিশন। বাংলাদেশ প্রতিদিন, রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ, বাংলাদেশ ব্যাংকের সাহসী উদ্যোগ। মানবজমিন, বিএনপির ইশতেহারে গুরুত্ব পাবে জনমুখী ইস্যু, আর মাত্র 30 দিন জাতীয় সংসদ নির্বাচন। কালের কণ্ঠ, সুষ্ঠু ভোটে এখনও অনেক চ্যালেঞ্জ, দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শীর্ষে বাংলাদেশ। আমার দেশ পত্রিকার সেকাল একাল, ইসলামী 2 এনজিওর 1000 কোটি টাকার লুট মনিরুলের। আমাদের সময়, বিদ্রোহীদের চাপে বিএনপি, ট্রাম্পের ইন্ধনে ইরানে বিক্ষোভ। কালবেলা ভোটে বাধা মনে করলেই গ্রেপ্তার, অভিমানী নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান। দেশ রূপান্তর অনৈতিক কাজে 13 গোয়েন্দা, নির্বাচন বিশ্বাসযোগ্য, স্বচ্ছ, শান্তিপূর্ণ হওয়া জরুরি। সময়ের আলো, নির্বাচনী পেছে অর্থনীতি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি জোরদার। খবরের কাগজ, ইইউ অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, রাখাইনে সংঘর্ষের উত্তাপ এপারে। ইনকিলাব, দুষ্টু চক্রের ফাঁদে অর্থনীতি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। সংগ্রাম, বিএনপিতে কুন্দল থামছেই না, আমিরে জামাতের সাথে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ। করতোয়া নির্বাচনের বাকি 1 মাস, থাকবে অর্থনৈতিক সংস্কারের একগুচ্ছ নতুন পরিকল্পনা। নির্বাচন কেন্দ্রিক খবর এবং বাইরে একটা রাখাইনে সংঘর্ষের একটা খবর আছে, আর ইরানের খবর আছে। তো শুরুটা আমরা বলি যে লেভেল প্লেয়িং ফিল্ড এবং সরকার, এই দুইটার সাথে কি সম্পর্ক? লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সরকার। মূলত এখানে রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন, তাদের ভূমিকা, তাদের অবস্থান, তাদের আইনগত ভিত্তির উপর থেকে কিভাবে সবাই সমান সুযোগ পাবে, এবং কেউ যদি কোনো আইনের বা কোনো বিধানের ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটাকে মিন করা হয় যে সবাই যাতে সমান সুযোগটা পায়, কেউ কোনো রকম আইনের ব্যত্যয় ঘটাইলে তার বেলায় যেন শাস্তি প্রয়োগ করা হয়, এবং যে না করে সে যেন কাজ করার সুযোগ পায়। এইটাই তো হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, যে সবাই একটি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ, ভোট গণনা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যেন পুলিশ, প্রশাসন, রাজনৈতিক শক্তিগুলো সবাই আইনি ফ্রেমের মধ্যে থেকে আচরণ করে এবং সবাই যাতে সমানভাবে ট্রিটমেন্টটা পায়। এই কাজটা নিশ্চিত করে হচ্ছে নির্বাচন কমিশন। সরকার বলতে এই সময় তো তফসিল ঘোষণার পরে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের আওতায় চলে আসে এবং তাদের নির্দেশে এরা চলতে বাধ্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের সহায়তায় লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি করবে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড কোথাও না হয়, তার দায়টা অবশ্যই নির্বাচন কমিশনের বা সরকারের। নির্বাচন কমিশন কতটা সক্ষম? নির্বাচন কমিশন এখনও তো সক্ষমতার মাপকাঠিটা ওইভাবে বিশ্লেষণ করার সময় আসেনি। তারা এখনও বড় কোনো চ্যালেঞ্জে পড়েনি। যেই চ্যালেঞ্জগুলোর আশঙ্কা আমরা করছি, সেই চ্যালেঞ্জে এখনও তারা পড়েনি। যেমন ধরেন, কিছু কিছু জিনিস রাজনৈতিক দলের নিজস্ব আচরণগত কারণে এবার খানিকটা সহজ হয়েছে বলে মনে হয়। এটা তো পুলিশ পাহারা দিয়েও করেনি, সরকার বা নির্বাচন কমিশন কোনো বিশেষ পদ্ধতিতেও করেনি, কিন্তু কিছু অ্যাডভান্টেজ ইতিমধ্যে তারা পেয়ে গেছে। যেমন ধরেন, বিএনপি, আওয়ামী লীগ জাতীয় পার্টি, এই ধরনের দলগুলোতে যারা পাওয়ার পলিটিক্স করে অভ্যস্ত বা পুঁজিবাদী শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত রাজনীতি যারা করে, এই দলগুলির ক্ষেত্রে সাধারণত যখন তারা প্রার্থী সিলেকশন করে, মানে দলীয় নমিনেশনটা দেয়, এই মনোনয়নের সময় কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষ, মারামারি, নানান রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এইবার সেই আশঙ্কাটা আরও ছিল এই জন্য যে আওয়ামী লীগ পতিত হয়ে, গণহত্যা চালিয়ে পতিত হয়ে পালিয়ে যাবার পরে বিএনপির 300 আসনের তাদের দলীয় নেতাদের মধ্যে এমন একটা মনোভাব কাজ করছে যে আমি ধানের শীষ পাওয়া মানেই আমি এমপি হব।
ফলে যে কেউ ধানের শীষ পেতে মরিয়া হয়ে উঠেছিল। সেই পরিস্থিতিতে একজনকে নমিনেশন দল দিলে অন্যরা সেটা মেনে না নিয়ে বহুমুখী সংঘর্ষে লিপ্ত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছিল। গোয়েন্দা রিপোর্টও সেরকম অনেক জায়গায় ছিল বলে আমরা শুনেছি। কিন্তু বিএনপির এই নমিনেশনের পরে কোথাও কোথাও একটু প্রতিবাদ, একটু রাস্তা অবরোধ বা মিছিল, বিক্ষোভ এরকম হলেও খুব বড় ধরনের কোনো সংঘর্ষের কথা কোনো গোয়েন্দা রিপোর্টও আসেনি, সংবাদ মাধ্যমে আসেনি, কোথাও দেখা গেল না। ফলে সরকার কিন্তু এইরকম একটা গোলযোগ সামাল দেওয়ার যে দায়িত্ব সেটা থেকে মুক্ত হলো। দ্বিতীয় পর্যায়ে যখন আনুষ্ঠানিকভাবে সরকার নমিনেশন পেপার দিচ্ছে এবং সেটা জমা নিচ্ছে, এইরকম পরিস্থিতি তো কিন্তু অতীতে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এরকম মনোনয়ন পেপার ছিনতাই করে নেওয়া, জমা দিতে বাধা দেওয়া, এরকম ঘটনা তো বাংলাদেশে অহরহ ঘটছিল। সেটাও কিন্তু অ্যামেজিংলি এইবার ঘটে নাই। এখন এই যে এটা ঘটে নাই, যে এইটা সরকার পুলিশিং করে বা পুলিশ দিয়ে পাহারা দিয়ে বা সরকার বিশেষ ব্যবস্থা বা বিশেষ কোনো কৌশল এখানে কাজ করেছে, ব্যাপারটা তেমন নয়। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবার তাদের কেন্দ্রের নির্দেশে সংযত আচরণ করছে, যাতে কোনোভাবে নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো অজুহাত কেউ খুঁজতে না পারে। সে কারণে এই চ্যালেঞ্জগুলি তাদের মোকাবেলা করতে হয়নি। কিন্তু ভবিষ্যতে যদি এরকম হয়, যখন আপনার এই 20 তারিখের পরে প্রচারণা যখন শুরু হবে, প্রচারণা রাজনৈতিক দলগুলোর যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তখন সেইখানে তারা এতটা সহনশীলতার পরিচয় দিবে কি না, নাকি সেখানে কীরকম আচরণ করবে, সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে, অথবা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে যে আইন ভাঙার যে প্রবণতা, নির্বাচনের বিধিবিধান তাদের যে এগুলি ভাঙার যে প্রবণতা, সেই ক্ষেত্রে সেটা করলে সব দলের বেলায় সমানভাবে তারা ব্যবস্থা নিবে কিনা। যেমন ধরেন কেউ বাধা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অতিরিক্ত টাকা বিলায়, কেউ ধর্মের অপব্যবহার করে, কেউ ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে কারো চরিত্র হনন করে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত আছে। এখন লোক দেখানো কোনো কোনো দল বা কোনো কোনো ব্যক্তির বিরুদ্ধে নিল, কিন্তু ভার্চুয়াল মিডিয়ায় চরিত্র হনন করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না। অথবা ভেস্তে টিকিট বিক্রি করতে একদল নেমে গেল, তার বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নিল না। অথবা ওই টাকা দিয়ে ভোট কেনার পরিবর্তে চাল ডাল দিয়ে ভোট কেনার প্রবণতা শুরু হলো, ঘরে ঘরে গিয়া প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের দিল। সেটার গোয়েন্দা রিপোর্ট নিতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটা কিভাবে ট্যাকেল করে সেটা করা। এইভাবে বহুমুখী যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। পাশাপাশি যেহেতু আওয়ামী লীগ পতিত হলেও তারা কিন্তু পুরোপুরি বিতাড়িত না, গুটি কয়েক নেতা যারা খুবই বেশি রকমের ফৌজদারি অপরাধ করেছে বলে নিজেদের মধ্যে ভয় ঢুকেছে, সেরকম গুটি কয়েক নেতা দেশ ছেড়ে গেছে। বাকি সবাই আত্মগোপন করে হোক বা যেভাবে হোক এদেশেই কিন্তু আছে। তাদের অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে, পেশাদার সন্ত্রাসী আছে, আবার তারা এদেশে ঘাপটি মেরে আছে। ফলে নির্বাচনের সময়টাতে তারা কি ভূমিকা নেয় সেটাও কিন্তু এদের একটা চ্যালেঞ্জের বিষয়, যে কিভাবে সেটা মোকাবেলা করবে। কারণ যথেষ্ট পরিমাণে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার তো আমরা দেখলাম না। ওয়েল, আমার দেশে একটা শিরোনাম দেখছি যে নতুন পাঠ্য বইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস, এই প্রথমবারের মতো। এইটা আমার মতে তো ভালো হয়েছে, কারণ হচ্ছে এই দেশে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে, যেভাবে মানবাধিকার হরণ হয়েছে, যেভাবে আয়নাঘরের মতো একটা জঘন্যতম পদ্ধতি তারা প্রয়োগ করেছে রাষ্ট্রের নাগরিকদের ধরে নিয়ে রাখতে, যেভাবে গুমের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে, এবং এর পরেও তারা এটা করার উদ্দেশ্যই ছিল ভোট ডাকাতি করা। এবং সেই ভোট ডাকাতি কখনো করেছে বিনা ভোটের নামে, নির্বাচন কমিশনকে দিয়ে 5% ভোটকে 40%, 42% দেখিয়েছে। কখনো তারা দিনের ভোটটা রাতে কাস্ট করে নিয়ে গেছে, কারণ দেখেছে যে যেহেতু ওই নির্বাচনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল অংশগ্রহণ করেছে 18 সালের নির্বাচনে, সুতরাং দিনের বেলা যদি ডাকাতি করতে হয় খুব ভিজিবল ডাকাতি হয়ে যাবে, সেটা লুকাতে পারবে না, সেই জন্য তো কৌশল করে রাতের ভোট করেছে। আবার 24-এ আবার এই দলগুলোকে আবার নির্বাচনের বাইরে রেখে আমিডামি নির্বাচন করে, সেটাও এক ধরনের ভোট ডাকাতি, এবং ভোট কাস্টিং এত কম ছিল যে এটাকে
আবার নির্বাচন কমিশনের খুব বাড়িয়ে দেখাতে হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই ইতিহাসটা পাঠ্যপুস্তকে আসা দরকার এই জন্য যে নতুন যে প্রজন্ম আসছে প্রাইমারি স্কুল, হাই স্কুলে, এরা যেন ওই ভোট ডাকাতদের ঘৃণা করতে শেখে। এবং এই ভোট ডাকাতদের ঘৃণা করতে শেখা, গণতান্ত্রিক অধিকার হরণকারীদের ঘৃণা করতে শেখা বা তাদেরকে বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা, এই জিনিসটা যদি, এই চেতনাটা তাদের মধ্যে যদি তৈরি হয়, তাহলে ভবিষ্যতে কেউ এটা করবার ব্যাপারে ভাববে। কারণ আজকে যারা অতীতের ভোট ডাকাতদের বিষয়ে পাঠ্য বই আনছে, এখন যদি কেউ ভোট ডাকাতি করে বা ভবিষ্যতে করে, তাদেরটাও তো তাদের পরবর্তীতে কেউ না কেউ এরকম পাঠ্য বই আনবে। সুতরাং অতীতে যা ঘটেছে সেই অন্যায়ের যদি বিচার হয়, সে অন্যায়টা যদি মানুষকে জানতে দেওয়া হয়, সেটা কিন্তু ভবিষ্যতের অন্যায়কে এক ধরনের প্রতিরোধ করে। অনেক ধন্যবাদ। ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক মিশন, তারা বলছে তারা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় এবং শান্তিপূর্ণ। এটা তো তারা সবসময়ই চেয়েছে, বরং আজকে বিতর্কটা অন্যদিকে একটু উঠেছিল যে আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? না, সংবাদ মাধ্যমে যতটা দেখেছি যে অংশগ্রহণ নির্বাচন বলতে তারা কি বুঝায়। তারা বলছে যে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা দেখতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করেছে। আমার মনে হলো যে তাদের মুখ দিয়ে কোনো না কোনোভাবে বের করতে চেয়েছে যে অংশগ্রহণমূলক মানে সব রাজনৈতিক দলের পার্টিসিপেশন, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ছাড়া নির্বাচন হলে সে অংশগ্রহণমূলক হবে কিনা। কারণ সংবাদ মাধ্যমের মধ্যেও তো 16 বছর ধরে যারা ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে, ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে যারা ভূমিকা রেখেছে, তারা তো এখনও এখানে আছে, মেজরিটি সংখ্যকই আছে, এবং তাদের ভেতরে এক ধরনের জ্বলনি আছে। তারা কথায় কথায় ওই আগেই ভালো ছিলাম বয়ান এখন তৈরি করতে চায়, এবং কোনো রকমভাবে তারা আওয়ামী লীগের পুনর্বাসনটা নানান কৌশলে আনতে চায়। ফলে প্রশ্ন করার ধরন সব কিছু মিলে এটা। কিন্তু কমিশনের তারা এটার চমৎকার একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। অংশগ্রহণমূলক বলতে তারা বুঝায় ক্ষুদ্র নেতাত্ত্বিক বিভিন্ন যে জনগোষ্ঠী, এখানে সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সবাই মিলে যাতে করতে পারে। তখন আবার পাল্টা প্রশ্ন করা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি সবাই, তখন বলেছেন যে এটা আপনাদের দেশের নিবন্ধনের একটা বিষয় আছে, রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে এটা একটা জটিল প্রক্রিয়া, সেই দিকে অ্যান্সারটা ওই দিকে দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের যেহেতু এই মুহূর্তে নিবন্ধন স্থগিত, নিবন্ধন স্থগিত কোনো দল তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, কারণ তাদের তো নিবন্ধন নাই, ফলে তাদের মার্কা নাই। এখন আওয়ামী লীগ মার্কা ছাড়া, নিবন্ধন ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করতে হলে হয় অন্য কোনো দলের মার্কা নিয়ে বা স্বতন্ত্রভাবে যদি কেউ ইলেকশন করে, যদি সে নির্দোষ হয়, নিরপরাধী হয়, তার বিরুদ্ধে গুম খুন এইসব নানান বিষয়ক যে অপরাধের মামলা না থাকে, এবং বাংলাদেশি আইন এসে যদি বৈধভাবে নির্বাচন করবার মতো বৈধতা নিয়ে বাংলাদেশে বসবাস করেন, তাহলে তারা তো করতেই পারে সেইভাবে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ তো পারছে না। ফলে এইটা এই ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। ধন্যবাদ। এবার আপনি জানেন যে ইরানের পরিস্থিতি খুব ব্যাপক উত্তেজনা, বিভিন্ন প্রায় 90টার মতো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এবং এই সুযোগে ট্রাম্প সাহেব তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বিক্ষোভকারীদের পক্ষেই যুক্তরাষ্ট্র থাকবে এবং তাদের সহায়তা করবে, এরকম একটা খবর আছে, যেটা দেখছি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যারা স্বাধীনতার স্বপ্ন দেখছে তাদেরকে সহায়তা করবে। অনেকে এরকম একটা, যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মাদুরোকে যখন তুলে নিয়ে যায়, তখন কিন্তু এই আলোচনাটা কোথাও কোথাও উঠেছিল। আপনার একটা অনুষ্ঠানেও আমরা আলোচনা করছিলাম যে অন্য একটা চ্যানেলে, যে এইটার এজেন্ডা অনেকগুলা, শুধুমাত্র মাদুরোকে তুলে নিয়ে ওইখানে তাদের পুতুল সরকার বসানো, ভেনিজুয়েলার তেল নিয়ে নেওয়া বা তাদের ওইখানে তাদের আধিপত্যবাদকে স্থায়ী করা, সেটাই শুধু উদ্দেশ্য না হয়ে থাকতে পারে। সেই সঙ্গে সবার দৃষ্টি ওই দিকে নিবন্ধ রেখে এই দিকে ইরানে এই যে অভ্যুত্থানের নামে যে আন্দোলন হচ্ছে ইরানে, সেটাকে চাঙ্গা করার ব্যাপারে তারা বেশি মনোযোগ
দিতে পারে, যাতে সেই জন্য অন্যদের মনোযোগটাকে ভেনেজুয়েলার দিকে সরিয়ে নিল। ট্রাম্প সে কৌশলটা অবলম্বন করতে পারেন এরকম আলোচনা কিন্তু সেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে যখন তুলে নেয় তখনই উঠেছিল। এখন সেটা সত্য মনে হচ্ছে যে এইখানে এখন তারা বলছে যে এইখানে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তাদের পক্ষে ট্রাম্প অবস্থান নিয়েছে, কিন্তু এই যুদ্ধটা তৈরিই করেছে আমেরিকা। তাদের পেট্রোনাইজেশন এবং নানান রকমের সুবিধা দেওয়া ছাড়া এইখানে এটা হওয়ার কথা না। এটা সারা পৃথিবীর মোটামুটি সবাই জানে, যারা আন্তর্জাতিক রাজনীতি পর্যবেক্ষণ করে। এর আগেও আমেরিকা ইরানকে নানানভাবে কবজায় আনার চেষ্টা করেছে, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে চেষ্টা করেছে, পারেনি। কিন্তু এইবার তারা সর্বোচ্চ সুযোগ হাতে পাবে বলে আশা নিয়ে তারা চেষ্টা করছে। এখন ইরান হচ্ছে একটি শক্তিশালী মুসলিম দেশ। ইরানকে যদি পরাজিত করে এইভাবে অন্যায়ভাবে অবৈধভাবে আমেরিকা, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি এটা বসে বসে দেখে, এটা একটা খারাপ নজির হয়ে থাকবে। এর আগে ইরাকে করেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বসে দেখেছে। প্যালেস্টাইনের বেলায় আমেরিকার যে ভূমিকা সেটাও আমরা জানি, লিবিয়ায় আমেরিকা কি করেছে সেটাও আমরা জানি। এখন ইরানকে নিয়ে তারা উঠে পড়ে লেগেছে এবং ইরানকে যে কোনো উপায়ে তারা নিজেদের কবজায় নিতে চায়। এইভাবে একটা একটা করে মুসলিম দেশগুলোকে টার্গেট করে তারা মিথ্যা অভিযোগ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে। ইরাকের বেলায় সে অভিযোগ কিন্তু সত্য হয় নাই, যেই অভিযোগে তারা ইরাকে হামলা চালিয়েছিল। এখন এটা মুসলিম দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে ঐক্যের অভাব, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এবং আমেরিকার কাছে অনেক মুসলিম দেশই নানান কারণে বিক্রি হয়ে আছে। সে কারণে হয়তো আমেরিকা এত কিছু পারছে। কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে অনেক এত বেশি সেজন্যই তো পারছে। মানে মুসলিম দেশগুলোর হাতে আল্লাহ এমন সম্পদ দিয়েছে, সেই সম্পদের যথাযথ ব্যবহার নিজেরা যদি করত এবং এই সম্পদকে তারা যদি অস্ত্র হিসেবে ব্যবহার করত, এই অস্ত্র মানে মারণাস্ত্র না, মানে অন্যকে ডিল করবার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করত মধ্যপ্রাচ্যের তেলকে, তাহলে আমেরিকা মধ্যপ্রাচ্যের সঙ্গে বা মুসলিম দেশগুলোর সঙ্গে এতটা বাড়াবাড়ি করা এবং ডিভাইড অ্যান্ড রুলের দিকে গিয়ে যে যা করছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটার পর একটা দেশে, এটা পারতো না। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শীর্ষে বাংলাদেশ। এইটা বাংলাদেশে বিভিন্ন সময়ে এরকম শীর্ষে থাকে। দ্রব্যমূল্য এত বেশি বেড়ে যায়, মানুষের আয় এবং ব্যয়ের সামঞ্জস্য থাকে না। এটা এই দেশের বাস্তবতা। 16 বছর ধরে এদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী, তারা দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হয়েছে। ধনীরা আরও বেশি টাকা তাদের হাতে কুক্ষিগত করেছে, তারা তাদের হাতে সব টাকা পুঞ্জীবিত হয়ে গেছে। বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হয় না, এই ঘাটে ঘাটে চাঁদাবাজি। সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই মনে আছে যে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়, বিশেষ করে আওয়ামী লীগের সময়, আমরা জানতাম যে প্রতিটা হাটে মাঠে ঘাটে চাঁদা দিতে হয় দ্রব্যমূল্য পরিবহনের জন্য। পুলিশ চাঁদা নেয়, ঘুষ খায়, বিভিন্ন ঘাটে ঘাটে রাজনৈতিক নেতাকর্মীরা চাঁদা নেয়, এই কথাগুলো আমরা শুনতাম। এখন এই সরকার আসার পরে আমাদের তো প্রত্যাশিত ছিল যে সেই কোথায় কোথায় সেই চাঁদাবাজিগুলো হয় সেগুলো বন্ধ করা হবে, পুলিশ চাঁদা গ্রহণ করবে না, ঘুষ খাবে না, রাজনৈতিক কর্মী বা বিভিন্ন গোষ্ঠী যে আছে যারা সিন্ডিকেট বাণিজ্য করে সেটা করবে না, ব্যবসায়ীরা বিদেশ থেকে যে দ্রব্য এনে সিন্ডিকেট করে এইখানে বেশি দামে বিক্রি করা, বেশি মুনাফা করার যে প্রবণতা সেটা করতে পারবে না, এরকম একটা আশা কিন্তু ছিল। কিন্তু দেখা গেল রাজনৈতিক সরকার, শক্তিশালী সরকার হওয়ার পরেও তারা নিজেরাই অনৈতিকতার সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে এটা করছিল। আর অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এই চাঁদার ভাগবাটোয়ারা তারা হয়তো কেন্দ্র পর্যন্ত সেটা পায়, এটা ভাবার কারণও নাই, কারণ তাদের তো ওই চেইনটাই নেই টাকা আসার। কিন্তু তারা অযোগ্য এবং দুর্বল বলে সেই ব্যবস্থাপনাটা তারা এই যে চাঁদাবাজি সিন্ডিকেট একে ভাঙতে পারেনি, ফলে আরও বেশি বেড়েছে চাঁদাবাজি, দ্রব্যমূল্যর এই বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে হাইয়েস্ট হলো। এইটা এদের দুর্বলতা এবং অযোগ্যতার কারণে হয়েছে আমার ধারণা। ধন্যবাদ।
কালবেলা শিরোনাম হচ্ছে অভিমানী নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান। এটা তো তার দায়িত্ব। বরং আমি খুব ভালো লাগেনি যেদিন দেখলাম যে ম্যাডাম খালেদা জিয়া যেদিন ইন্তেকাল করলেন 30 ডিসেম্বর, সেই দিন বিএনপির অন্তত 3জন নেতাকে, মানে রিনাউন 3জন নেতাকে বহিষ্কার করা হলো, যাদের মধ্যে 2জন আছেন যারা ছাত্রদল করা সারা জীবন ধরে এই দলের পেছনে তাদের জীবন যৌবন দিয়েছেন। তারা দল থেকে নমিনেশন চেয়েছেন, জোটের কারণে তাদেরকে ছাড় দিতে হচ্ছে, তারা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছেন। অনেক জায়গায় জোটের কারণে ছাড় দিতে হয় নাই, এমন জায়গায়ও তো নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই তো দলের আরেক প্রার্থী বিদ্রোহী হয়েছে, সেটাও তো হয়েছে। সেইখানে ওই 3জনকে ম্যাডামের মৃত্যুর দিনে যে বহিষ্কার করা হলো, এটা নমিনেশন পেপার উইথড্র লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করা যেত। ওই দিন মানে বহিষ্কার করে এমন বিশেষ কিছু অর্জন হয়ে যায় নাই। তাদেরকে মেসেজ দেওয়া যেত যে তোমরা ধৈর্য ধরো, উইথড্র করো। সেটাই আমার ভালো লাগেনি, এবং আমি আলাপ করে দেখেছি বিএনপির মধ্যেই অনেক নেতাকর্মী এটা পছন্দ করেনি, কিন্তু হয়েছে হয়তো সিদ্ধান্তটা বিবেচনা করে ওইভাবে নেওয়া হয়নি। কিন্তু এখন যারা আছে তারা তো প্রত্যেকেই এই দলের জন্য অনেক ত্যাগ, অনেক রকমের কন্ট্রিবিউশন তাদের আছে, ঝুঁকি নিয়েছেন। এই 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করেছেন। তারা আশায় ছিলেন যে নমিনেশন পাবেন, ভবিষ্যতে দলের এমপি হবেন। তারা যখন পাননি, জোটকে দিয়েছে অথবা দলের অন্য কাউকে দিয়েছে, তারা এটা নমিনেশন পেপার কিনেছেন। সুতরাং তাদের এই রাগটাকে ভাঙাতে হবে দলের কেন্দ্রকেই, এবং তাদেরকে বুঝাতে হবে যে একটা যদি আপনি দলকে যদি নির্বাচিত করতে পারেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে পারেন, তাহলে একটা নির্বাচিত দল যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে তাদের দলীয় নেতাকর্মীদের বৈধভাবেই অনেক জায়গায় অ্যাকোমোডেট করার সুযোগ থাকে। নানান রকমের দায়িত্ব বৈধভাবে অনেস্টলি দেওয়া যায়, সেই সুযোগ সরকারের হাতে থাকে। কিন্তু যদি আপনারা এই বিভেদ তৈরি করে যে আমাকে নমিনেশন দেয় নাই, আপনাকে দিয়েছে, এই জন্য আপনাকে হারিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য ছিলেন না, এই যে ট্রিকি আত্মবিধ্বংসী যে পদ্ধতি অনেক নেতারা করেন, তাতে করে যদি দল ক্ষতিগ্রস্ত এবং দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে, তাহলে আপনি আবার নতুন করে যে সাফারিংসে পড়বেন, যে নিপীড়নে পড়বেন, যে আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন যে ক্ষতিগ্রস্ত হবে, সেই কথাটা দলের এই নেতারা ভাবছে না কেন? এইটা দলের এই নেতাকর্মীদের এটা ওরিয়েন্টেশন করাতে হবে, তাদের বুঝাতে হবে। দলের শীর্ষ নেতাকে তাদেরকে এই যে অভিমান ভাঙানোর জন্য ডাকছেন, এটা খুবই ভালো উদ্যোগ। তাদেরকে মন খুলে কথা বলতে দিতে হবে, তাদের সঙ্গেও বলতে হবে যে তোমাকে আমি এ কারণে দিইনি, ওকে এই কারণে আমার দিতে হয়েছে, তুমি আমাকে সহযোগিতা করো, আমি তোমার এই বঞ্চিত হওয়ার দিকটা আমার মাথায় আমরা ভেবে দেখব, এবং ভবিষ্যতে কিভাবে তোমাকে একটা কম্পেনসেট করা যায় বৈধভাবে, রাজনৈতিকভাবে, সেটা আমরা দেখব। এটা দলের শীর্ষ পর্যায়ের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব। তারেক রহমান সেই দায়িত্বটা পালন করছেন। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ মুভ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।